মেয়র পদের শপথ ইস্যুতে ইশরাক হোসেন এবং আসিফ মাহমুদের পাল্টাপাল্টি বক্তব্য আমরা দেখছি। ইশরাক হোসেন বলছেন, সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপি মেয়র আটকানোর চেষ্টার মধ্যে দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তার ক্লিন কাট পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। আবার তার দলেরই জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন করতে হবে। আসিফ মাহমুদ বলেছেন যে গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বিএনপি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে কোর্টের রায়, ইসির প্রজ্ঞাপন ইস্যুতে উপদেষ্টা আসিফ মাহমুদ তার বিস্তারিত মতামত তুলে ধরেছেন। আপনি এটাও নিশ্চয়ই জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথাকথিত নির্বাচনটি হয়েছিল 2020 সালের 16ই মে, মেয়াদকাল ছিল 15ই মে 2025, মানে এখন মেয়াদটা নেই, আর শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের আমলে সব নির্বাচনকেই আমরা অবৈধ নির্বাচন বলি, তাহলে এই নির্বাচনকে সবাই বৈধতা দিতে চাচ্ছে কেন? এটার পক্ষে সহায়ক ভূমিকা পালন করেছিল আপনার চিটাগাং সিটি কর্পোরেশনের যে নির্বাচনটা, সেখান থেকে এটা সূত্রপাত। তো এখান থেকে এই দাবিটার মূলত উৎপত্তি, যে ওখানে যদি মেয়র শপথ নিতে পারে তখন কিন্তু এই বিতর্ক উঠেনি যে এই নির্বাচনটা বৈধ নাকি অবৈধ, সেই বিতর্কটা উঠেনি। তো এই বিতর্কের সূত্রপাতটা কিন্তু হয়েছে ওটা দিয়ে আর কি। তো গভর্নমেন্ট যদি এখন ইশরাককে এখন শপথ নিতে কোনো ধরনের যে কথাগুলো বলা হচ্ছে, আইনি বাধার কথা বলা হচ্ছে, সেটা হয়তো এক ধরনের লেজিটিমেট। এখন মেয়াদ দেওনি, কতদিন মেয়াদে থাকবে? মেয়াদও আবার শেষ হয়ে গেছে। মেয়াদের কথাটাতে আমি পরে আসছি। তো মূলত এটার বৈধতাটার উৎপত্তি হয়েছে আসলে চিটাগাং থেকে। সেটার প্রেক্ষাপটে যে ওটা যদি হয় তাহলে এটা হবে না কেন? আবার অনেকে যুক্তি দিচ্ছেন যে রাষ্ট্রপতি চুপ্পুও তো অবৈধ, তেনাকে তো রেখে দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে এই পক্ষের যুক্তি আর কি। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরো কতগুলা আইনগত তিনি যুক্তি উপস্থাপন করেছেন, সেগুলো কোনো অংশে কম শক্তিশালী নয়, কম দুর্বল নয়, সেগুলো শক্তিশালী যুক্তি। তো দুই পক্ষের মধ্যে এই যে আপনার এই লজিকগুলো সামনে নিয়ে আসা হয়েছে। কিন্তু সবচেয়ে উৎকণ্ঠার বিষয় হচ্ছে লজিকগুলো সামনে আসতেই পারে, কিন্তু সবচেয়ে উৎকণ্ঠার বিষয় হচ্ছে যে দুই পক্ষেই একে অপরের সমালোচনা করার ক্ষেত্রে একটু মাত্রা অতিক্রম করে এমনভাবে চলে গিয়েছেন যেটা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করার ক্ষেত্রে, ঐক্যের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা হিসেবে এই জিনিসটা কাজ করছে আর কি। আর যিনি শপথ গ্রহণ করতে চাচ্ছেন জনাব ইশরাক হোসেন, তার কিন্তু তরুণ একজন নেতা হিসেবে তার একটা বিশাল ইতিমধ্যে তরুণ প্রজন্মের মাঝে তার একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে। তার কিছু অন্য নেতাদের তুলনায় তার কথা বলার যে ম্যাচিউরিটি, এবং ইতিমধ্যে বেশ কিছু কথা বলে তিনি মোটামুটি তরুণ সমাজের মধ্যে একটা গ্রহণযোগ্যতা তিনি তৈরি করতে পেরেছেন। ইভেন তার বিপ্লবের সময় বা জুলাই বিপ্লবের আগে যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, সেখানেও তিনি একটা গ্রহণযোগ্যতা তিনি তৈরি করেছেন। তো তার উচিত হবে যে মানে এমন কিছু না করা যে যে জুলাই বিপ্লবের চেতনা যে তিনি যেন ধারণ করেন, তার প্রত্যেকটা পদক্ষেপে তরুণ সমাজ, সাধারণ মানুষ যেন সেটা ধারণ করে। তিনি যেন ছোট ছোট স্বার্থের যে বিষয়গুলো তিনি কথা বলবেন অবশ্যই, এবং তিনি তার লেজিটিমেসি প্রতিষ্ঠিত করেছেন যে তিনি ওই নির্বাচনটা যদি আসলে ওটা বৈধ অবৈধ ওই প্রসঙ্গে যদি না যায়, তাহলে নির্বাচনটা তিনি ভোট পেয়েছিলেন বেশি, এটা তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এটি তার হচ্ছে সবচেয়ে বড় বিজয়। আসলে তিনি শপথ নিলেন কি নিলেন না, এইটা কোনো বড় কোনো বিষয় না জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে। তো সেই বিষয়টা তিনি মাথায় রেখেই তিনি তার গ্রহণযোগ্যতা ঠিক রাখবেন আমাদের সবার কাছে, এবং তিনি তরুণ প্রজন্মের একজন নেতা হিসেবে তার ইমেজ ঠিক রাখবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। এম আব্দুল্লাহ, আমরা গণমাধ্যম কর্মী হিসাবে বা হওয়ার কারণে আমরা আসলে খবরের পেছনের খবরটা জানার চেষ্টা করি। আসলে ইশরাক হোসেনের এই শপথ নেওয়ার চেষ্টা করা বা না হওয়া নিয়ে যে আন্দোলনটা হচ্ছে, এর পিছনে কিন্তু দুটো কারণ রয়েছে, যে যতই বলুক না কেন। একটি কারণ হলো দল হয়তো চাইছে যে ঢাকার একটি অংশে তাদের প্রভাব বলয় থাকুক, ভবিষ্যতে আন্দোলনে কাজে লাগবে, এটি বাস্তবতা। কিন্তু মাঝখান থেকে সম্ভবত যেটা বলছিলেন প্রফেসর মেজবা, ইশরাকের মতো ক্লিন ইমেজের একটা লোক সম্ভবত খানিকটা বিতর্কিত করে ফেলা হচ্ছে, এটি একটি দিক। আরেকটা দিক কিন্তু মারাত্মক, সেটি হলো যে এই ধরনের দাবি কিন্তু আরো উঠতে থাকবে। কারণ হলো বরিশালের মেয়র তাহলে তাই হওয়া উচিত ছিল, সেটা কিন্তু খারিজ হয়ে গিয়েছে। তাহলে বরিশাল চট্টগ্রাম থাকলো, বরিশাল খারিজ হলো, ঢাকাকে আবার রাখা হচ্ছে। এর মাধ্যমে যদি এরকম রাখা হতে শুরু করে তাহলে দুটো জিনিস হবে, বিতর্ক তৈরি হবে, একই সঙ্গে আওয়ামী লীগের আমলের সমস্ত নির্বাচন যে বৈধ ছিল এটা প্রমাণ হবে। তখন আপনি বলতে পারবো না যে আওয়ামী লীগের নির্বাচন সবগুলি অবৈধ ছিল। কি বলবেন আপনি? চট্টগ্রাম আর ঢাকার বিষয়টা কিন্তু এক না, দুটোর ইস্যুটা কিন্তু ভিন্ন ছিল।
চট্টগ্রামের নির্বাচনটিতে মোটামুটি একটা ভোটাভুটির জায়গা ছিল এবং সেখানে সাদাত হোসেন তখনই মামলা করে রেখেছিলেন ভোটের ফলাফল নিয়ে, জি এবং সেই ফলাফলটা তিনি বলেছেন ম্যানিপুলেট করা হয়েছিল, সেই দাবি নিয়ে সেই গ্রাউন্ডে তিনি মামলা করে রেখেছিলেন এবং সেই মামলাটা নিষ্পত্তি করা হয়েছে এই সময়ে এসে, এবং সেখানে ফলাফলের যে চ্যালেঞ্জ করেছিলেন সেই ফলাফলের ভিত্তিতেই কিন্তু সেখানকার রায়টা এসছে। আর ঢাকার বিষয়টা, মামলাটা ছিল ভিন্ন, এখানে নির্বাচনটা বাতিল চাওয়া হয়েছিল। তো নির্বাচন বাতিল চাওয়ার আবেদনটিকে এই 5ই আগস্টের পরে এটা সংশোধন করে, আরজি সংশোধন করে এটাকে মেয়র ঘোষণা করার জন্য আরজি পেশ করা হয় এবং সেভাবে আদালত থেকে সেভাবে আদেশটি আসে এবং তার পরবর্তী বাকি বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে জানেন, আমি রিপিটেশনে যাচ্ছি না। এখন বিষয়টা হচ্ছে কি, এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে আসলে প্রথমে একটু চিন্তা করতে হচ্ছে যে আওয়ামী লীগ আমলের একটা মানে বয়ান এভাবে তৈরি করা হয়েছিল যে হয় তুমি আমার পক্ষে না হয় বিপক্ষে, মাঝখানে কোনো জায়গা নাই। তো এখনো যদি ন্যায্য কথা বলতে গেলে কিন্তু ভাবতে হচ্ছে 10 বার করে যে হয় আমি এক পক্ষে যদি যায় তাহলে আমি ঠিক আছি, না হলে কিন্তু আমি বিপক্ষে বিরুদ্ধবাদী হয়ে যাচ্ছে। এই জন্য অনেক কিছু বিশ্লেষণ করতে গিয়ে অনেক ভেবে চিন্তে করতে হয়। আপনি দেখেন এই জায়গাটা ঢাকা দক্ষিণের মেয়র নিয়ে যা হচ্ছে এটা একটা ইগোর পর্যায়ে চলে গেছে। এখন ইগোর পর্যায়ে বিএনপিকে বোঝানোর, একটা পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যদি এই লড়াইয়ে যদি ইশরাক যদি মেয়র না হতে পারে তাহলে বিএনপির যে শক্তিমত্তা এটার কিন্তু প্রমাণ হবে না, এতে করে সামনের দিনগুলোতে বিএনপি এক ধরনের তারা শক্তিতে সফল হয় না, এ ধরনের একটি আমি এটা মনে করি না। বিএনপি নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিপুল ভোটে এবং সেটা ভূমিধস বিজয় বিএনপির জন্য অপেক্ষা করছে। তো সে ধরনের একটি দল একটি ঢাকা সিটির একটি অংশের একটি পদের জন্য তাও মেয়াদ উত্তীর্ণ, হ্যাঁ তাও মেয়াদ উত্তীর্ণ, টেকনিক্যাল যতই যুক্তি দেখাক না কেন ইশরাক হোসেনের পক্ষ থেকে, ইশরাক হোসেনের প্রতি আমি তার কিন্তু একজন অনুরাগী ভক্ত হয়ে উঠেছিল, বিশেষ করে তার কর্মীদের জন্য তার যে সাহসী, আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে যেভাবে কর্মীকে উদ্ধারের জন্য সে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল, এই দৃশ্য এখনো আমাদের চোখের সামনে ভাসে। এ ধরনের একজন কর্মী বান্ধব নেতা এটা হাতে গোনা, বাংলাদেশের রাজনীতিতে এটার সংখ্যা কিন্তু খুব বেশি না। এ ধরনের একটি ইমেজের, পজিটিভ ইমেজের একজন লোক, এবং যেটা একটা বিতর্কের জায়গা পার্সেন্টেজটা কত এটা নিয়ে পরিমাপ হতে পারে, কারো দৃষ্টিতে এটা 90% বিতর্কিত, কারো দৃষ্টিতে ইশরাকের দৃষ্টিতে এটা 10% বিতর্কিত বা তার সমর্থকের হতে পারে, কিন্তু বিতর্কের জায়গা তো আছে। সে ধরনের একটা ইস্যুতে এমন পর্যায়ে যাচ্ছেন যে গতকাল সেই গোলাপ শাহ মাজারের এখানে সারাটা দিন ব্লক করে হাজার হাজার না লাখো মানুষকে সেখানে দুর্ভোগের মুখে ঠেলে দেওয়া হয়েছে। নগর ভবন তো অচল আছেই, সেটাতে একটা পার্ট আছে। তো এই জায়গাগুলো আমার মনে হয় বিএনপির যারা নীতি নির্ধারক পর্যায়ের আছেন তাদের জায়গা থেকে একটা ইগোর জায়গা তৈরি হয়েছে, আর সরকারের জায়গা থেকেও এখন এক ধরনের সরকারের ইগোর জায়গা তৈরি হয়েছে, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা তাদের কাছে। এই ইগোর জায়গাটা থেকে আমার মনে হয় যত তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসতে পারবো, এটা সমাধানের জায়গাটা তত বেশি তৈরি হবে। যেই জায়গাগুলো আছে, যেই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সমাধানের জায়গাটা আইনগতভাবে হওয়ার সুযোগ আছে। গত 15 বছরে আদালতকে যেভাবে ন্যাক্কারজনকভাবে ব্যবহার করা হয়েছে, ইশারা ইঙ্গিতের আদালত করে ফেলা হয়েছিল, তো সেই জায়গাটা থেকে আদালত থেকে হয়তো একটি আদেশ এসছে, কিন্তু এর বিপরীতে আমাদের বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, মানে সবকিছু মিলিয়ে একটা জায়গায় সমঝোতার জায়গায় আসা খুবই বাঞ্ছনীয় একটা জায়গা, এবং এটা নিয়ে আর বেশি দূর এগোনো এটা কারো জন্যই সুখকর হবে না আমি মনে করি। বিএনপি যদি মনে করে যে এখানে ইশরাককে শপথটা পড়িয়ে ফেললে ঢাকার একটি জায়গায়, যেমনটি বলছিলেন যে ঢাকার একটি অংশ একটা আধিপত্যের জায়গা তৈরি হলে এটা আগামী নির্বাচনে তাদের জন্য প্রভাব বলয় হিসেবে কাজ করবে। আন্দোলনের কথা বা আন্দোলনের প্রশ্ন তো সেখানে আমি মনে করি বিএনপিকে সেই আন্দোলন বা আন্দোলনের প্রশ্নের জায়গাটা আমি রাখছি। বিএনপি ক্ষমতা প্রত্যাশী দল, ক্ষমতায় যাচ্ছে, সেই দলটিকে আন্দোলনের প্রভাবের কথা ভাবতে হবে কেন, কিন্তু নির্বাচনে একটা মনস্তাত্ত্বিক প্রভাবের জায়গা আছে। সিটি কর্পোরেশন হলেও সোনার ডিম পাড়া হাঁস, কিন্তু এখানে অনেক লোককে এখানে তুষ্ট করা যায়, তাদেরকে নির্বাচনে ব্যবহার করা যায়, নানানভাবে
কাজ দিয়ে নানানভাবে সুবিধা দিয়ে তাদেরকে নির্বাচনে ব্যবহার করা যায়, এই ইকুয়েশনগুলো এখানে কাজ করছে নিঃসন্দেহে। আপনি যদি বরিশালের প্রসঙ্গটা এনেছেন, বরিশালের প্রেক্ষাপট ঠিক আরেক রকম বিষয়। এই তিনটা কিন্তু চট্টগ্রাম, বরিশাল এবং যদি আমি ঢাকার কথা বলি, তিনটার কিন্তু সম্পূর্ণ মেরিটটা কিন্তু তিন রকম। আমি বিশ্বাস করি যে এখনো যদি আমরা কেন নির্বাচনের দাবিটা করছি না, আমরা যদি বলি এখনই যে আগামী 2 মাসের মধ্যে, যেহেতু নির্বাচনের পর্যন্ত তো বিএনপির দেওয়ার সময় ডিসেম্বর পর্যন্ত আছে, তো আমরা কেন বলছি না আজকে মে মাস আছে, জুন, জুলাই, আগস্টের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনটা ঘোষণা করে তারা তো দেওয়া। ঘোষণাই করেছে হ্যাঁ, স্থানীয় হ্যাঁ। নির্বাচন করবে না। সেটা কেন? আমি যদি বলি ইসরাককে আমরা বিপুল ভোটে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়র দেখতে চাই, এবং সেটা খুব ইজিলি সম্ভব। আপনি যদি এখন নির্বাচনী তফসিলটা দিয়ে দেন, তাহলে সেই নির্বাচন যদি আগামী জুলাই বা আগস্টে নির্বাচন হয়, আমি বিশ্বাস করি ইশরাক হোসেন রেকর্ড সংখ্যক ভোটে এখন সেখানকার নির্বাচিত তো মেয়র হবেন। তো সেটা কেন আমরা চাচ্ছি না? এই জায়গায় তো আমার কাছে একটা ধাক্কা খাওয়ার জায়গা। তো আমরা ইশরাককে মেয়র দেখতে চাই, সেটা বিতর্কহীন মেয়র দেখতে চাই আমরা। সেখানে বিপুল ভোটে বিজয়ী একজন মেয়র হিসেবে ইশরাকের মতো একজন তরুণ নেতাকে আমরা দেখতে চাই। সেই জায়গাটাতে আমার মনে হয় এটা যত দ্রুত সম্ভব এটা এ ধরনের কোনো একটা সলিউশনে যাওয়া যায় কিনা সেটা ভেবে দেখা দরকার।